এই রকম বৃষ্টিমুখর দিনে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার অপূর্ণতা নিয়ে আমরা রওনা দিলাম ডেলো থেকে পেডংয়ের উদ্দেশ্যে। দূরত্ব মোটামুটি 17 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়েছিল 1300 টাকা, আর সময় লেগেছিল 1.5 ঘন্টা। এখন দাঁড়িয়ে আছি আলগাড়া বাজারে। দেখতেই পাচ্ছেন মানে ওয়েদার একদমই প্রসন্ন না, সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। এখন আমরা এই আলগাড়া দিয়ে যাব। শুনলাম এখান থেকেই পথটাই চলে যাচ্ছে পেডংয়ের দিকে। এই জায়গাটা হলো আলগাড়া বাজার। রাইটে যে রাস্তাটা চলে গেছে সেটা যাচ্ছে লাভার দিকে, আর সোজা আমরা যে দিকটায় চলেছি এটা পেডংয়ের দিকে। এই জায়গাটি বেশ জনবহুল। এখানে এটিএম থেকে বড় বড় দোকান সব কিছুই রয়েছে। চরম রোমান্টিসিজম উপভোগ করতে করতে কুয়াশা মাখা রাস্তা বেয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। প্রসঙ্গত বলে রাখি, এখান থেকেই একটি রাস্তা চলে গেছে শিলারিগাঁওয়ের দিকে। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। এই দিকে পেছনে আমার এই দিকে চলে গেছে রাইট সাইডে শিলারিগাঁও, আর এই দিকটাই চলে যাচ্ছে পেডংয়ের দিকে। এখন আমরা পেডংয়ের দিকটাই যাচ্ছি। এখান থেকে শুনলাম 1 ঘন্টা লাগবে শিলারিগাঁও। আপনারা যারা শিলারিগাঁও যেতে চান তারা এই দিক দিয়ে এসেই শিলারিগাঁওয়ে পৌঁছে যাবেন। এই স্থানটি হলো পেডং বাজার, বেশ জনবহুল। সরকারি হাসপাতাল, সেক্রেট হার্ট স্কুল, বড় খেলার মাঠ সব কিছুই এখানে রয়েছে, আর এখান থেকেই শেয়ার কারগুলি ছেড়ে থাকে। এই জায়গাটা হলো পেডং বাজার। এখানে শেয়ার কার আসে, এতটাই পেডং বাজার অবধি। কালিম্পং থেকে শেয়ার কারের প্রাইস পড়ে হচ্ছিল ভাড়া 80 টাকা। আপনারা যারা শেয়ারে আসবেন তারা কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়ি পেয়ে যাবেন, এবং সেখান থেকে যদি শেয়ারে আসতে চান তো পেডং বাজার অবধি তার ভাড়া পড়বে 80 টাকা। এবং যারা এখানেই থাকবেন তাদের তো কোনো ব্যাপার না। যারা আপার পেডংয়ে থাকবেন এখান থেকে প্রায় আরও 2 কিলোমিটার পর্যন্ত আপনাদের যেতে হবে। যেই গাড়িতে আসবেন শেয়ার গাড়িতে তাদের রিকোয়েস্ট করলে বা অন্য গাড়ি ধরে এখান থেকে হোমস্টেতে বলে রাখলেও তারা এখান থেকে এসে আপনাদের নিয়ে যেতে পারে। এই রাস্তাটা চলে গেছে আপার পেডং, আর এই রাস্তাটা রেংলির দিকে চলে গেছে। নিচের রাস্তা ধরে পৌঁছে যেতে পারেন আর একটা অফবিট ঋষিখোলাতে। পৌঁছে গেলাম আজকের আমাদের গন্তব্য, যার পোশাকি নাম কাঞ্চনজঙ্ঘা হোমস্টে হলেও মিলেনটপ ভিউ পয়েন্ট হোমস্টে বলেই এটি বেশি পরিচিত। এই হলো মিলনটপ ভিউ পয়েন্ট হোমস্টে। এর মানে বিশেষত্ব মানে খুব যে আহামরি কিছু তা নয়, কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এর অবস্থানটা, যেখানে রাস্তার ওপরে এই হোমস্টেটা, এবং এখান থেকে পুরো হোমস্টেতে বসেই 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন, এবং ঘরে বসেই আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। একচোট মুষলধারে বৃষ্টি হয়ে গেল, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখন অনেকটাই ক্লিয়ার, বৃষ্টি ভেজা লোয়ার পেডংটা দেখা যাচ্ছে। তখনও আমরা রুমে ঢুকিনি। হোমস্টেটির ব্যালকনিতে দাঁড়িয়েই উপভোগ করতে লাগলাম এই নৈসর্গিক শোভা। আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হলো ঋষভ, পুরোটাই মেঘে ঢাকা, দেখা যাচ্ছে হালকা। আর এই দিকটায় রয়েছে সিকিম, এখান দিয়ে ঋষি নদী বয়ে চলেছে। ঋষি নদী বেঙ্গল আর সিকিমকে আলাদা করেছে। বলতে পারেন পেডং হচ্ছিল একদম বর্ডারে অবস্থিত, যে এখানে সিকিম আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম বর্ডারেই হলো পেডং অবস্থিত। ঘরগুলি নিট অ্যান্ড ক্লিন, চারিদিকটা খোলামেলা, নতুন রং করা হলেও সাইজটা একটু ছোটই মনে হয়েছিল। এই রুমগুলো খুব একটা বড় নয়, ছোটই, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর এর বিশেষত্ব হচ্ছে এই রুমে শুয়ে শুয়ে আপনি এনজয় করতে পারবেন পুরো নেচারকে। এখানে শুয়েই আপনি পুরো পাহাড়ের ভিউ পেয়ে যাবেন। কি ভাবছেন আমি উটিতে দাঁড়িয়ে আছি? না না, আমি দাঁড়িয়ে আছি পেডংয়ের মিলনটপ
হোমস্টেতে। এখান থেকে যে পেছনে দেখতে পাচ্ছেন, দেখে পুরো উটির কথা মনে পড়ছে না? তবে এদের রুপটপ রেস্টুরেন্টটি বেশ আকর্ষক। চারিদিকে খোলা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে অনায়াসে এখানে কাটিয়ে দিতে পারেন বেশ কিছু মুহূর্ত। চলুন এবার হোমস্টেটির ছাদ থেকে একটু ঘুরে আসি। এখান থেকে আপনি পেয়ে যাবেন পুরো 360 ডিগ্রি ভিউ, কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, নাথুলা, জুলুক, পুরো 360 ডিগ্রি ভিউ এখান থেকে আপনি পেয়ে যাবেন এই ছাদের ওপর দাঁড়িয়ে, হোমস্টের ছাদ থেকে। গরম গরম ডাল, ভাত, সবজি, বেগুনি, এগ কারি আর চন্দনের উষ্ণ অভ্যর্থনায় সেরে নিলাম দুপুরের লাঞ্চ। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম হোমস্টের উল্টো দিকে মনেস্ট্রিটি দেখতে। মনেস্ট্রিটি বন্ধ হলেও এখান থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং নানা ধরনের পাখি এখান থেকে লক্ষ্য করা যায়। পেছনে দেখছেন আমাদের হোমস্টে, ঠিক এর অপোজিটেই রয়েছে এই মনেস্ট্রিটি। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় এখানে, দেখতে পাচ্ছেন। এবারে এই মনেস্ট্রির দিকে আমরা এখন যাচ্ছি। তবে শুনলাম এই মনেস্ট্রিটি নাকি বন্ধই থাকে, কেবলমাত্র বিশেষ অকেশনেই এটা ওপেন হয়। না, আর সময় নষ্ট নয়, এই মেঘে ঢাকা রাস্তা ধরেই চলে এলাম নিচে পেডং বাজার। এই জায়গাটাই হচ্ছে পেডং বাজার। এখান থেকে আমরা যে আপার পেডংয়ে রয়েছি তার দূরত্ব 1.750 কিলোমিটার। উপরে উঠলেই আপার পেডং। এই জায়গাটা একটু বেশ কনজেস্টেড, এখানে অনেক এসে থাকে। তবে আমি সাজেস্ট করব যদি কেউ নিরিবিলিতে থাকতে চান অবশ্যই আপার পেডংয়ে থাকুন। ওখান থেকে ভিউটাও অসম্ভব সুন্দর, আপনি 340 ডিগ্রি ভিউ পাবেন পুরো কাঞ্চনজঙ্ঘার, এবং বেশ নিরিবিলি পরিবেশটাও। পেডংয়ের কেন্দ্রস্থলে একদম পেডং বাজারেই অবস্থিত স্যাক্রেড হার্ট চার্চটি। এই ঐতিহ্যবাহী চার্চটি প্রতিষ্ঠা করেন ফরাসি ধর্মযাজক আগস্তিন দে গোঁদাস সেই 1882 সালে। আর এই ঐতিহ্যবাহী হাউসটি তৈরি হয় 1901 সালে। বর্তমানে এই চার্চের ফাদার এখানে বসবাস করেন। এই ঐতিহ্যবাহী যে প্লেসটি দেখছেন এটা 1901 সালে ফাদার মার্টিন হার্বাগোয়েল্ট প্রথম এখানে ইনাগুয়েট করেছিলেন এবং থাকতেন। এখন এই চার্চ আর এই হোস্টেলের যিনি ফাদার জোসেফ, উনি এখানে বর্তমানে আছেন। এই ক্যাম্পাসে রয়েছে স্যাক্রেড হার্ট আবাসন স্কুলটি। ফলে বোঝাই যাচ্ছে শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে এই পাহাড়ি গ্রামটি বেশ সমৃদ্ধ। ইনিই হলেন ফাদার আগস্তিন, আর এই হলো স্মৃতিস্তম্ভ, যার গল্প আমি পরে ক্রস হিলে বসে আপনাদের শোনাবো। তাড়াতাড়ি চলে আসলাম রাত্রের ডিনার সারতে। রাত্রিরে এখন ডিনার করতে এসেছি। ঠান্ডায় সবারই জবুথবু অবস্থা। প্রায় ইয়েতে টেম্পারেচার দেখলাম 9 ডিগ্রি, গুগলের যে টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি এখানে। রাত্রিরে এখন রুটি চিকেন দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়ে তারপরে শুয়ে পড়ব। আবার কালকে সকালে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 5টা 10। এখন সকালবেলায় ঘুম ভাঙলো।
এই পর্দা সরাবো আর আমি কাঞ্চনজঙ্ঘার সানরাইজ দেখবো এখানে শুয়ে শুয়ে। সবাই এখন ঘুমাচ্ছে, বাট জানি না কতটা দেখতে পাবো। আজকেও মানে ওয়েদার ফগি হয়ে আছে। এক আলাদা অভিজ্ঞতা। এখন কাঞ্চনজঙ্ঘা থেকে নাথুলা সব ঋষভ সবই এখন পুরো মেঘেদের দখলে, পুরো ঘরবন্দি। আজকের দিনটাও মনে হচ্ছে পুরো নষ্টই হবে। আজকেও আমাদের হোমস্টেতেই বন্দি থাকতে হবে। শুনছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিদিকটা একেবারে মেঘে ঢাকা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। সকাল সকাল উঠে গেছি ঠিকই, কিন্তু এইখানে বসেই সময় কাটাতে হবে। নাইকাস তো খইবাজ আর কি, এই বৃষ্টিতে বসে বসে গরম গরম আলুর পরোটা দিয়ে এখন ব্রেকফাস্ট খাচ্ছি। ওয়েট করছি বৃষ্টিটা কখন ধরবে সেটাই। এতক্ষণ এই জায়গাটা সাদা মেঘের চাদরে ঢাকা ছিল। সজোরে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর ভেসে উঠল লোয়ার পেডং। আমি বসে বসে উপভোগ করলেও এখানকার জনজীবন কিন্তু বসে নেই। একপাল স্টুডেন্টের দল গ্রাম থেকে প্রায় 4-5 কিলোমিটার হেঁটে এখানে এসে জুতো পরে চলছে তাদের স্কুলে যাওয়ার প্রস্তুতি। हेलो, गुड मॉर्निंग। ये जुबराज है और इसका नाम तुम्हारा? हाँ, सोबिन। তো আমি কেন বসে থাকি, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম সাংচেন দর্জি মনিস্ট্রির দিকে। প্রথমে পেডং বাজার 2 কিমি, সেখান থেকে আরও প্রায় 3 কিলোমিটার আমাকে যেতে হবে। এবারে যখন ঠিক করলাম অফবিটে বেরাবো, তখন বেছে নিয়েছিলাম এই পেডংটাকে। শুধু অফবিট বললে ভুল হবে, এটার একটা আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যখন তিব্বত বা চীনের সাথে আমাদের দেশের পশমের ব্যবসার রমরমা, তখন সিল্ক রুট ধরে এখানেই ব্যবসায়ীরা আসতো এই পেডং শহরে। পেডংয়ে ছিল ঘোড়াদের আস্তাবল এবং তাদের জিরিয়ে নেওয়ার জায়গা। তাছাড়াও এই পেডং শহরে রয়েছে অনেক মনেস্ট্রি, গির্জা, সবই আমি তুলে ধরবো এর ঐতিহাসিক গুরুত্বগুলো আমার এই ব্লগে। একদমই শুনশান। এছাড়াও যারা পাখিপ্রেমী আছে তাদের কাছেও এই জায়গাটা আদর্শ। এখানে নানা ধরনের পাখি দেখা যায়, যদিও এই বৃষ্টি বলে আমি এখনও পর্যন্ত সেভাবে কোনো পাখি লক্ষ্য করিনি। এটাকে বার্ড ওয়াচিংয়ের আদর্শ স্থান বলে মানা হয় এই পেডং। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই মিলিটারি ক্যাম্পের কাছে। ঠিক এর উল্টো দিকের রাস্তা ধরে প্রায় 10 মিনিটের মতো হাঁটলে পৌঁছে যাবেন 1700 শতকে নির্মিত এই ঐতিহ্যশালী মনস্ট্রিটির কাছে। এই পেডংয়ে তখন ভুটানিদের শাসন চলছে। সেই সময় নির্মিত হয়েছিল এই সনাতন মনেস্ট্রিটি। এই মনেস্ট্রিটির ভেতরের দেয়ালে ফ্রেস্কো পেন্টিং দেখা যায়। এখানে এসে আরও অনেক তথ্য জানতে পারলাম। আমার ইচ্ছা আছে পরে এই মনেস্ট্রিটি নিয়েই একটি আলাদা ব্লগ বানানোর। এই মনেস্ট্রির নবম ধর্মগুরুর মমিটি এখানে সমাধিস্থ করে রাখা আছে। আমাদের কাছে এই মনেস্ট্রিটি অজ্ঞাত হলেও বিদেশে কিন্তু বেশ জনপ্রিয়। একদল বিদেশি এসেছেন নানা তথ্য সংগ্রহ করতে এই মনেস্ট্রিটি সম্বন্ধে। এখানে যে ধর্মগ্রন্থগুলি আছে, যাকে কঞ্জর বলা হয়, সেগুলি সবই স্বর্ণলিপিতে পালি ভাষায় লেখা। আর ভূভারতে একমাত্র এখানেই ছয়ম নৃত্য হয়। আমার দুর্ভাগ্য, যেদিন আমরা পৌঁছেছিলাম তার আগের দিনই ইহার সমাপ্তি ঘটেছিল। বাট এই নিয়ে রিসার্চ করতে আসা সৌম্যদার কাছ থেকে আমি এই নাচের খুঁটিনাটি সমস্ত তথ্য জানতে পেরেছিলাম। বিকেলে ফিরে এলাম আবার আস্তানায়। ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ দুটিকে সেঁকে নিলাম এই পাহাড়ের অপার সৌন্দর্যে।
আস্তে আস্তে পাহাড়ে নেমে এলো নিশা। ধীরে ধীরে চারদিকে শত শত জোনাকির দল জ্বলে উঠল। এখন রাত 8টা বাজে, আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। এখান থেকে পুরো সিকিম শহরটাকে দেখা যাচ্ছে, জোনাকির মতো আলো জ্বলছে পেছনটায়। ক্যামেরাতে লেন্সে অতটা ভালো আসছে না, কিন্তু অপূর্ব সুন্দর এই দৃশ্যটা। মানে না দেখলে, মানে চোখে না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। সারা পাহাড়টা মনে হচ্ছে আলোর মালায় সেজে উঠেছে। পাহাড়ে আসার অভিজ্ঞতা থেকে তখনই একটা আনন্দের আভাস পাচ্ছিলাম। বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। ধীরে ধীরে মেঘের চাদর সরিয়ে আবির্ভাব ঘটল তার। আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা সহ স্লিপিং বুদ্ধ দৃশ্যমান হতে লাগলো। তখনও বিশ্বাস হচ্ছিল না, তাই নিজের গায়ে চিমটি কেটে দেখলাম সত্যি এটা বাস্তবে দেখছি না স্বপ্নে। দেখতে পাচ্ছেন আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি, আমার হোমস্টের ছাদে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, ঘরের জানলা থেকেও আমি দেখলাম। সত্যি এখানে এসে নবকুমারের মতো বলতে ইচ্ছা করছে, আহা কি দেখিলাম, জন্মান্তরেও ভুলবো না। পুরো সিকিমের রেঞ্জটা দেখা যাচ্ছে, আলো পড়ছে, একটা একটা করে রেঞ্জ ফুটে উঠছে, পেছনে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। সত্যি মানে এতটাই এক্সাইটেড লাগছে, মানে আমি মানে বারান্দায় রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলাম যখন প্রথম আমি এটা দেখি, এবং সবাইকে জাগাচ্ছিলাম, দেখো কি মানে ঘর থেকে কিভাবে কাঞ্চনজঙ্ঘা আমরা যে হিলটায় আছি, মিলনটপ হিল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একদম শেষ পাহাড়। এরপরেই শুরু হয়ে যাচ্ছে সিকিম। সত্যি জায়গাটা এত সুন্দর, এত সুন্দর কি বলবো। ও সত্যি আমি এই জায়গাটা প্রেমে পড়ে গেছি। হ্যালো হ্যালো। সেদিন চার্জ বন্ধ পেলেও আজকে কিন্তু খোলা। আমি আগেই জেনে গেছিলাম 6:30 থেকে 7:30 অবধি এখানে চার্চ খোলা থাকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম চার্চের ভেতরটা। চার্চের ভেতরে এখন প্রেয়ার হচ্ছে, স্কুলের যে বাচ্চারা আছে তারা এখানে প্রেয়ার করছে। একদম নির্জন রাস্তা হেঁটে চলেছি। এখানে এসেও গুগল ম্যাপ কাজ করছে। এখান থেকে ম্যাপে দেখতে পাচ্ছি 4 মিনিট। এখানে রাস্তায় কোনো লোকজনও নেই যাকে জিজ্ঞেস করব ক্রস হিলটা কোথায়। ফলে ম্যাপটা অন করে নিলাম, গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে এখনও 4 মিনিট সোজা। এই ক্রসহিলের হিস্ট্রিটা একটু জানিয়ে রাখি। ফরাসি ধর্মযাজক ও সমাজসেবী ফাদার আগস্তে দে গোদা এসেছিলেন তিব্বতে খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে, কিন্তু তিব্বতে তখন বৌদ্ধদের শাসনের রমরমা। ফলে তিনি বিফল হলেন এবং পেডংকেই বেছে নিয়েছিলেন তার কর্মক্ষেত্র হিসাবে। পেডংই হয়ে উঠল তার কর্মক্ষেত্র। কিন্তু তার শিষ্যরা
ছড়িয়ে পড়েছিল তিব্বতে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে, কিন্তু শোনা যায় তারা আর কেউ ফিরে আসেনি। ফলে তাদের উদ্দেশ্যেই ফাদার আগস্তে তৈরি করেছিলেন এই ক্রস হিলটি। যদি এই আশায় যদি কোনো দিন তারা ফিরে আসেন, তবে এই ক্রস হিলটি হবে তাদের দিক নির্দেশক। এই ক্রস হিল থেকেও অপূর্ব শোভা দেখা যায় পাহাড়গুলির। আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোমস্টের বারান্দা থেকে কেন ইভেন আমার ঘর থেকেও পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। এই দিকটায় স্লিপিং বুদ্ধা এবং সিকিমের যতগুলো রেঞ্জ আছে সব স্পষ্ট দেখা। ফেরার আগে দু চোখ ভরে পান করে নিলাম পেডংয়ের সৌন্দর্য। আমার সঙ্গে আছে কাঞ্চনজঙ্ঘা হোমস্টের मालिक सूबेदार अर्जुन तामांग। हेलो हेलो, आप कुछ बोल सकते हैं इस होमस्टे के बारे में? बिल्कुल बिल्कुल बिल्कुल। मैं एक्स सूबेदार अर्जुन तामांग। मेरा एक कांचनजंगा होमस्टे है जो मिलन टॉप व्यू पॉइंट पर बिल्कुल स्थित है। तकरीबन आपको कालिम्पोंग से लेके पैदोंग तक 20 किलोमीटर का डिस्टेंस है और पैदोंग टाउन से जो है तकरीबन 400 मीटर ऊपर है। तो यहाँ पे जो है बिल्कुल 360 डिग्री के एंगल में पूरा साइट सीन देखा जा सकता है। जैसा अभी दिखाई दे रहा है कंचनजंगा। सवेरे हमारा जितने भी आ रखे थे गेस्ट लोग, उन लोग बहुत ही खुश हो रखा है। पूरा कंचनजंगा रेंज और स्लीपिंग बुद्ध और पांडिम ब्लैक रॉक और पूरा सिल्क रूट आज सवेरे जो है थोड़ा फाका हुआ था, उस टाइम पर पूरा दिखाई दिया था, क्योंकि 2-3 दिन पहले जो है पूरा यहाँ पे स्नोफॉल्स हुआ था ऊपर एल्टीट्यूड में। तो ये है यहाँ पे जो है बिल्कुल पीसफुल एरिया है। आप लोग आइए मिलन टॉप व्यू पॉइंट कांचनजंगा होमस्टे में एंजॉय कीजिए। सभी से अनुरोध है कि मेरा नंबर है कि 99330120। वो तो हम दे देंगे वो में। ओके, थैंक यू सर। থ্যাংক ইউ। এই হলো চন্দন ভাই, আমাদের পুরো খেয়াল রেখেছে। যখন আমরা যা চেয়েছি চন্দন ভাই আমাদের লুচি থেকে যেটা বলেছি সেটাই হাসি মুখে আমাদের সার্ভ করেছে। খুবই ভালো। এখানের যে ম্যানেজার অর্জুন তামাং এই হোমস্টের মালিক হলেও চন্দন কিন্তু বাঙালি। অবশ্যই এখানে আসবেন আমাদের এখানে। অবশ্যই আমি রেকমেন্ড করব। পাবেন নর্থ সাউথ সম্পূর্ণ ভিউ এখানে পাওয়া যায়। ঠিক আছে, ওকে, আমি অবশ্যই। আপনাদের আমি কলকাতার বালি দেখিয়েছি, এটা হচ্ছে উত্তরবঙ্গের বালি। বালি আমাদের পেছন ছাড়ছে না, আমরা যেখানেই যাচ্ছি বালি থিম পেয়ে যাচ্ছি। অবশেষে খাদা পরিয়ে সুবেদার অর্জুন তামাং আমাদের বিদায় অভ্যর্থনা জানালেন। এখানে জানিয়ে রাখি আমাদের হোমস্টের খরচ পার ডে 1200 টাকা পড়েছিল আমাদের পার পারসন। লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স ও ব্রেকফাস্ট সহ। স্বপ্নের দেশ পেডংকে বিদায় জানিয়ে এবার ফেরার পালা গন্তব্যে। কালিম্পংয়ের রাস্তা বন্ধ থাকার দরুন আমাদের লাভা দিয়ে ঘুরে আসতে গাড়ি বাবদ খরচ পড়েছিল 3500 টাকা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते।